তারা জয়েন। তো শুরুতেই আমি আমার পরিচয় দেই, আমি মোহাম্মদ মাহমুদুর রহমান পাপন, পরিবেশবিদ, এবং আমি একজন স্থপতিও। দুইটাতেই আমার একাডেমিক লেখাপড়া আমার পরিবেশ এবং স্থাপত্যের উপর। সেই সাথে আমি পলিসি এবং স্ট্র্যাটেজির উপরেও লেখাপড়া করেছি। আর ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব গ্যাজেট হওয়ার আগে থেকেই আমি এই ড্যাব নিয়ে কিছু লেখাপড়া করেছি। ড্যাব কি হচ্ছে, বিভিন্ন সময় পরিবর্তনগুলো হয়েছে ড্যাপের, সেই পরিবর্তনগুলো কেন হয়েছে, কি হওয়া উচিত ছিল, এইগুলা নিয়ে আমি কিছুটা কাজ করেছি। এবং ড্যাপ সহ ঢাকা শহরের যেই সমস্ত পরিকল্পনার যেই অ্যাক্টিভিটি গুলো নেওয়া হয়েছিল, সেইগুলো ব্যাপারেও আমি একটু লেখাপড়া করেছি, যারই ফলশ্রুতিতে আমরা একটু আজকে দেখব ঢাকা সিটির প্ল্যানিং। তার আগে বলে রাখি, ড্যাব এমন একটা জিনিস, আমি এর আগে 3টা ওয়ার্কশপ নিয়েছিলাম। 3 দিন করে ওয়ার্কশপ লাগবে এই ড্যাবটাকে যদি 100% আমরা জানতে চাই। তো এই 3 দিনের ওয়ার্কশপ আসলে আমরা 30 মিনিটে আপনাদেরকে দেখাবো, হয়তো কিছুই দেখাইতে পারবো না। একটা ওয়েবিনার হইলো আপনাদের মাঝে একটা চিন্তার খোরাক যোগাবে যে আমাদের শহরটা আসলে কিরকম হওয়া উচিত। আমি আর সময় এইখানে নষ্ট না করে মূল প্রেজেন্টেশনে যাই। যে আমরা ঢাকা সিটির প্ল্যানিং হিস্ট্রি বা প্ল্যানিং এর ইভেন্ট গুলো, বিভিন্ন সময় যেই হিস্ট্রি গুলো আছে প্ল্যানিং রিলেটেড, সেইটা একটু দেখবো। যে 1953 সালে আমাদের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট একটা তৈরি হয়েছিল, যেইটার আদলে ভবন এবং ঢাকা শহর রিলেটেড যাবতীয় যত প্ল্যানিং পলিসি আছে সবগুলো এইটার আন্ডারেই তৈরি করা হয়েছে। 1958 সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ডিআইটি তৈরি হয়, এবং 1959 সালে প্রথম ঢাকা মাস্টার প্ল্যান তৈরি হয়, ডিএমপি, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মডার্ন প্ল্যানিং অ্যাপ্রোচ। এই জায়গা থেকে মডার্ন প্ল্যানিং অ্যাপ্রোচ শুরু হয়। 1959 সাল থেকে আমরা প্ল্যান করে ডেভেলপমেন্ট করা শুরু করি। 1970 সালে প্রসেসিং শুরু হয় ঢাকা সিটি কর্পোরেশন তৈরি করা। আপনারা জানেন 1960, 69, 70 এই জায়গাগুলো খুবই স্পর্শকাতর আমাদের বাংলাদেশের জন্য। পলিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো যা হচ্ছিল, ওই রকম অবস্থায় যে এই সিটি কর্পোরেশন গুলো তৈরি করা হইলো, এইটার একটাই উদ্দেশ্য ছিল আমাদের যে মিউনিসিপ্যালিটি গুলো আছে এইটাকে রিস্ট্রাকচারিং করা। 1971 সালে তো দেশ স্বাধীন হইলো, আলাদা হইলো। আমাদের 81 সালে, এই যে 10টা বছর পার হয়ে গেল, তখন আর খুব বেশি কিছু করার সুযোগ হয় নাই, বা বাংলাদেশ এমন অবস্থায় ছিল করার মতো সুযোগও ছিল। তো 10 বছর পর স্বাধীনের 1981 সালে একটা প্রকল্প নেওয়া হলো, এটা ঢাকা মেট্রোপলিটন এরিয়া ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট। এইটাকে বলা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো আমরা একবার 59 সাল থেকে শুরু করলাম মডার্ন প্ল্যানিং, 81 সালে এসে আমরা শুরু করলাম স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আর বর্তমানে যেই রাজুক, এই রাজুক 1987 সালে তৈরি, যেটাকে বলা হচ্ছে নিউ জেনারেশন প্ল্যানিং এর জন্য এই অথরিটিটাকে তৈরি করা হয়েছে। কারণ তখন আমাদের একটা রাজধানী আছে দেশে, যেটা ঢাকা। এই রাজুক তৈরি করার পরে তার সব থেকে আলোচিত অ্যাক্টিভিটি ছিল যে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি। 1995 থেকে 2015, 20 বছরের জন্য ডিএমডিপি তৈরি করবে রাজু। এই ডিএমডিপির 3টা টায়ার ছিল, যার মধ্যে একটা হচ্ছে ঢাকা স্ট্রাকচার প্ল্যান 95 থেকে 15, আরেকটা হলো আরবান এরিয়া প্ল্যান 95 থেকে 5, 10 বছর। থার্ড এন্ড লাস্ট টায়ার হইলো ডিটেইল এরিয়া প্ল্যান, যেটা ড্যাপ। আমাদের মূল টার্গেট যেটা, যেহেতু লাস্ট এটা, এইটাই এখন কন্টিনিউ করছি 2010 থেকে
15 সাল পর্যন্ত মেয়াদ এটা। আমরা আর একটু ডেপথে দেখি এই লাস্ট। তো এই ডিএমডিপি যেই প্ল্যানটা তৈরি করা হইলো এইটা ছিল ইউএনডিপির একটা প্রজেক্ট। প্রজেক্টের নামটা হলো মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান প্রিপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন ঢাকা। অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে, যেইটা কিভাবে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলো ম্যানেজ করা হবে সেই ব্যাপারে নির্দেশ করা থাকবে। এবং এই প্রজেক্টটা শুরু হয় 1992 সালে। আর স্ট্রাকচার প্ল্যান শুরু হয় 3 বছর পরে 1995 সাল থেকে 15 সাল পর্যন্ত। বাকিগুলো আরবান এরিয়া প্ল্যান 95 থেকে 2005 সাল পর্যন্ত এটা অ্যাপ্রুভ এবং পাবলিশড হয় বাংলাদেশ গেজেটে 1997 সালে। স্ট্রাকচার প্ল্যান কিন্তু এখনো গেজেট হয়নি। এটা একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট টায়ার গেজেট না করে আমরা সেকেন্ড টায়ার যেটা আরবান এরিয়া প্ল্যান গেজেট করি। পরবর্তীতে ডিটেইল এরিয়া প্ল্যান ডেপ 10 থেকে 15 সাল পর্যন্ত এইটারও একটা প্রজ্ঞাপন জারি করেছে। এই হইল তিনটা টায়ারের ফিজিক্যাল ফিচার ম্যাপ, যেখানে স্ট্রাকচার প্ল্যান কিছু কনসেপচুয়াল আইডিয়া আমাদের দিয়েছে। এই যে ব্লু যেই ডট গুলো দেখেন বাম পাশের, এইগুলা হইল ব্লু গুলো হলো আমাদের, এইগুলা হইল ওয়াটার বডি বা রিটেনশন ওয়াটার পয়েন্ট। এই যে এইখানে যেটা দেখানো হচ্ছে এইগুলা হলো স্পেশাল জোন। আর এই গ্রিন গুলো এইগুলা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। এই এই কন্ডিশনে স্ট্রাকচার প্ল্যান হইলো, এই স্ট্রাকচার প্ল্যানের থেকে আসলো আরবান এরিয়া প্ল্যান, যেখানে আরেকটু ডিটেইলে দেখানো হয়। এই যে এই পয়েন্ট গুলো দেখেন, আর একটু ডিটেইলে এখানে রাস্তাঘাট ডেনসিটি সবকিছু চলে আসলো। আর ডেপে আরো ডিটেইলে, ডেপটা আরো ডিটেইলে তৈরি করা হইলো, এইখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা প্লটে কি হবে না হবে সেই ব্যাপারে ধারণা দেয়া হলো। এইখানে এনভায়রনমেন্ট আছে, এইখানে আরবানাইজেশন আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, সবকিছু। তো আমরা আজকে শুধু কিছু ধারণা দিয়ে দিচ্ছি। তো এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে ড্যাপ কি জিনিস, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো ড্যাপ হইলো ডিএমডিপির একটা টায়ার, যেটা লাস্ট টায়ার, ডিএমডিপির লাস্ট টায়ার। এই অবস্থায় 1992 সালে শুরু হওয়া প্রজেক্ট 2015 সালে শেষ হয়ে গেল। সো আমাদের মাথায় রাখতে হবে যে এই যে মেট্রোপলিটন শব্দটা, মেট্রোপলিটন শব্দটা মাথায় রাখতে হবে, এইটা ডেভেলপ করা হবে। ড্যাপটা হলো ডেভেলপ করার জন্য একটা প্ল্যান, ডিএমডিপির থার্ড টায়ার। তো প্রজেক্ট যেহেতু শেষ, প্রজেক্টের ফান্ডিংও শেষ, প্রজেক্টের সবকিছু শেষ, এখন কি হবে? ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের দিকে না গিয়ে আমরা যেটা করলাম, আরেকটা প্রজেক্ট আমরা ডেভেলপ, বিশদ অঞ্চল পরিকল্পনা, যেটা গ্যাজেট হলো। দেখেন 2022 থেকে 35 সালে এটা গ্যাজেট হলো, তার মানে এইটা বানাইতে 2015 সাল থেকেই শুরু করেছে এইটা ডেভেলপ করা। এইখানে ফান্ড দিল এডিবি। এইখানে ফান্ড দিল এডিবি। এডিবি ফান্ড দিল কাকে? সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসাবে এই প্রজেক্টের আওতায় ফান্ড দিল। কিন্তু আমাদের তো আসলে ঢাকা এখনো সিটি হয়নি, মেট্রোপলিটন। আমরা যেটা বানাইলাম ওইটা ছিল মেট্রোপলিটন। তাইলে আমাকে সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে আমি ফান্ডটা পেলাম কিভাবে? এটা একটা প্রশ্ন। আমরা ভিতরে ঢুকি, এই যে প্রশ্নটা দেখেন, মেট্রোপলিটন এবং মেগা সিটি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমাদের যে ডিএমডিপির থার্ড টায়ার আমরা বানাইলাম ড্যাপ, এই মেট্রোপলিটন এবং মেগা সিটির পার্থক্যের কারণে এর উপর কি কি প্রভাব পড়েছে?
ঢাকা কিভাবে মেট্রোপলিটন থেকে মেগা সিটিতে রূপান্তরিত করবে এবং ঢাকার পরিবেশের উপর এর প্রভাবগুলা কি। পরিবেশবিদ ইনস্টিটিউট থেকে আমাদের এই জিনিসগুলো একটু চিন্তা করার ব্যাপার আছে, যে আমি যে আস্তে আস্তে ঢাকাকে ডেভেলপ করছি, আমার এনভায়রনমেন্টালি আসলে কি ডেভেলপ করছে বা এনভায়রনমেন্টের উপর এর কি প্রভাব পড়ছে। তো আমরা গ্যাজেট করে ফেললাম 2022 সালের 23শে আগস্ট এটা গ্যাজেট হলো। তাও এই যে ড্যাপের থার্ড টায়ার হিসেবে না, এটা একদম মাস্টার প্ল্যান হিসেবে গ্যাজেট হয়েছে। কেন এটা মাস্টার প্ল্যান আমরা কেউ জানি না, রাজুক ছাড়া। কারণ আমরা জানতাম এটা একটা ডিএমডিপির থার্ড টায়ার। কেন এটা সিটি হয়ে গেল, মেগা সিটি কেন হইলো, ঢাকা মহানগর এলাকা, এই যে দেখেন এখানে বলা আছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে এই 2010-এর যে ড্যাপ ছিল ওইটাকে রহিতকরণ করা হলো। তারা ওইটাকে রহিতকরণ করে বলা হইলো এই ড্যাপটাকে এখন থেকে দেখতে হবে। তার মানে ডিএমডিপি ওই টায়ার সহ রহিতকরণ হয়ে গেল, মাস্টার প্ল্যান এখন থেকে তো 1959 সালের যে 1959 সালের যেই মাস্টার প্ল্যানটা ছিল, নতুন ড্যাপের মধ্যে বলা হইলো এইটা অপ্রাসঙ্গিক এবং অনুপযুক্ত, যার ফলে 3 স্তর বিশিষ্ট একটা মাস্টার প্ল্যান তারা তৈরি করবে। বলা হইলো এই যে ডিএমডিপি এইখানে আবার বলছে যেটাকে রহিতকরণ করা হয়েছে সেইটাকে আবার এখানে রেফার করেছে করে এই যে 3টা টায়ার তারা প্রস্তাব করলো, যার লাস্ট টায়ার হলো ডিটেইল এরিয়া প্ল্যান ট্যাব, যেটাকে তারা গ্যাজেট করেছে মাস্টার প্ল্যান হিসেবে। কারণ ওইটা মাস্টার প্ল্যান হিসেবে গ্যাজেট করতে না পারলে এই মাস্টার প্ল্যানটাকে তারা বাদ করতে পারতো না। 1959 সালেরটা মাস্টার প্ল্যান ছিল ঢাকা সিটি, আর এই ট্যাবটাকে মাস্টার প্ল্যান বানাইতে গেলে ওইটাকে রহিতকরণ করতে হবে। মিশোতে কিছু হয় না এই কয়দিন? কোয়েশনে বাল কি কব জনের ইয়েতে হচ্ছে। আমি অনুরোধ করব যারা যারা মাইক অন আছে আপনারা একটু প্লিজ মিউট করে ফেলেন। অনেকে আপত্তি দিচ্ছে, আপনারা কাইন্ডলি একটু মিউট করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ। আর ড্যাপের কথা যেটা বলা হলো 14 বছর মেয়াদের ড্যাপ, এইটা প্রতি 5 বছর পর পর তারা হালনাগাদ এবং পরিমার্জনের সুপারিশ করেছে। তার মানে 22 সালে যদি ড্যাপ তৈরি হয়ে থাকে, 22, 23, 24, 25, 26, 26-এ গিয়ে এই ড্যাপটা আবার তারা আপডেট করবে, বা 22টাকে বাদ দিয়ে যদি 27 ধরে তাহলে 27-এ গিয়ে 26 বা 27-এর মধ্যে এই ড্যাপটা এমনিতেই আপডেট করতে হবে। তো আমাদের পরিবেশবিদ ইনস্টিটিউটের কাজ হলো, পরিবেশবিদ যারা আছেন আমরা আরবান এনভায়রনমেন্টটাকে নিয়ে একটু চিন্তা করব কি করা যায়, এবং এই চিন্তার ফলে আমরা হয়তো কিছু আপডেট দিব গভর্নমেন্টকে, যে এইভাবে করে যদি আপনারা ওই মহাপরিকল্পনার মধ্যে এই মেজার গুলো নিয়ে আসতে পারেন তাহলে আরবান লিভেবিলিটিটা বাড়বে। সো আমরা একটু দেখি আবার ড্যাপের যেটা বলা হইলো যে তারা পুরনো ড্যাপে শুধু খাতা কলমে 1528 স্কয়ার কিলোমিটার পেয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ছিল 1432। পরে তারা আরো 96 স্কয়ার কিলোমিটার প্রস্তাব করেছে, এডিশনালি প্রস্তাব করে এটাকে অ্যাড করে 1528 বানানো হয়েছে। তার মানে দেখেন যে আমার সেন্ট্রাল ঢাকা ছিল এইটা, পরবর্তীতে সাভার, গাজীপুর, কালীগঞ্জ, নারায়ণগঞ্জ, জিঞ্জিরা, কেরানীগঞ্জ এগুলো সবগুলো অ্যাড হইল। এই জিনিসগুলো অ্যাড হয়ে ঢাকার মধ্যে চলে আসে, এরিয়াটা ঢাকার এরিয়াটা চিন্তা করে। সো একটা মেট্রোপলিটন সিটি থেকে মেগা সিটিতে যেতে গেলে সিটির পপুলেশন ডেনসিটি ন্যূনতম 1 কোটি হইতে হবে, 10 মিলিয়ন। তো আমি যে এই যে এলাকাটা বড় করলাম, এলাকাটা বড় করার ফলে যে শুধু এলাকার এরিয়া আমার ঢাকা শহরের এরিয়া হয়ে গেল তা কিন্তু, এই আশেপাশে এরিয়ার পপুলেশন ডেনসিটিও কিন্তু ঢাকার ডেনসিটি হয়ে গেছে। তার মানে এর ফলে আমি এখন 1 কোটি জনসংখ্যার মালিক ঢাকা শহর,
আমি তো এইবার সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে চলে আসলাম। এই যে দেখেন, আমার এখন সিটি হয়ে গেছে ঢাকা মেগা সিটি। আমার এইবার ফান্ডটা রেডি, ফান্ড একটা পাইলাম। কিভাবে সিটিটা হয় দেখেন, এই ড্যাপের মূল পারপাসটা ছিল এই যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার গুলো এবং সার্ভিস গুলোকে ডিটেইল করা। কিভাবে ডিটেইল করবে? সিস্টেমেটিক প্ল্যানিং এর মাধ্যমে। দ্বিতীয়ত, ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড ফ্লো জোন গুলোকে ভায়োলেশন থেকে ইমপ্রুভ করবে এবং প্রটেক্ট করবে ভায়োলেশন থেকে। তৃতীয়ত, বিল্ডিং পারমিশন, ল্যান্ড ক্লিয়ারেন্স এর জন্য একটা রেফারেন্স ডকুমেন্ট হিসেবে এই ডিটেইল এরিয়া প্ল্যানটা কাজ করবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য একদম মাইক্রো লেভেলের একটা প্ল্যানিং পলিসি হিসেবে কাজ করবে এটা। এই পয়েন্টগুলো মনে রাখেন যে এইটা ছিল মেইন পারপাস। তারা কি আদৌ এই কাজটা করেছে কিনা এইটা একটু দেখতে হবে। এগুলা দেখতে তো খুব ভালো লাগে, আমাদের ঢাকা সিটি অনেক ভালো হয়ে যাবে। ভিতরে কি আসলে এই জিনিসগুলো আছে কিনা এইটা জানা দরকার আমাদের। তো এই ড্যাবটা বেসিক্যালি দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে। দুইটা খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে আছে পটভূমি, কিভাবে কি করলো, পরিকল্পনার ভিতগুলো কি ছিল ওইটা। উন্নয়ন ব্যবস্থাপনা আছে, কর্ম পরিকল্পনা এবং কিভাবে বাস্তবায়ন করা। তো পটভূমিও অনেক কিছুই আমরা অলরেডি বলে ফেলেছি। উন্নয়ন ব্যবস্থাপনার মধ্যে আছে স্থাপনা উন্নয়ন, আর একটা হলো অবকাঠামো। আমরা আলাদা আলাদা ভাবে দেখবো। কর্ম পরিকল্পনার মধ্যে তারা এলাকা ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডে কি আছে এটা দেখবে, আর বিষয় বা খাত ভিত্তিক যেমন এডুকেশনে কি আছে, হেলথে কি আছে, ইকোনমিতে কি আছে, এনভায়রনমেন্টাল সেক্টরে কি আছে, যে এই খাতগুলো ধরে ধরে তারা পরিকল্পনা করবে। বিভিন্ন এলাকা এবং বিভিন্ন খাত, এই দুইটা জিনিসকে তারা রেখেছে। আর বাস্তবায়ন পরিকল্পনার মধ্যে আইনি কাঠামো আছে, কিছু কিছু আছে পাবলিক নিয়ে কাজ করা। এইটা নিয়ে প্রথম খণ্ড শেষ। তৃতীয় খণ্ডটা আসলে টোটালটাই একটা সার্ভে এবং টেকনিক্যাল ডকুমেন্ট। বিভিন্ন ওয়ার্ডে ডেটা গুলো নিয়ে তারা এখানে ম্যাপিং করেছে। এই দ্বিতীয় খণ্ডটা আসলে আমাদের কাজের অংশ এই মুহূর্তে না, আমরা আজকে অন্তত এটা নিয়ে আসতে পারি না সময় স্বল্পতার কারণে। আমরা প্রথম খণ্ডের এই অংশটা দিই, যে স্থাপনা উন্নয়ন ব্যবস্থাপনা যেটা আছে এইটার মধ্যে আসলে ব্যক্তিগত স্থাপনা আছে, প্রাতিষ্ঠানিক স্থাপনা আছে। এই দুইটাকেই তারা কন্ট্রোল করবে বলেছে। আর কর্ম পরিকল্পনার মধ্যে আছে শহরের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন উপযোগী, শব্দগুলা দেখেন, এবং উদ্যোগ। এইখানে কিছু প্রশ্ন থাকতে পারে আমাদের, যেটা হলো উদ্যোগগুলো কি কি। আপনি যে বাস্তবায়ন উপযোগী উদ্যোগ বলছেন, এই উদ্যোগগুলা কি কি এটা আমাদের একটু খুঁজে দেখার দরকার আছে। ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, আমরা জানি না, আমরা দেখব। দ্বিতীয়ত, কার অগ্রাধিকার? এইটা কি এলাকা ভিত্তিক অগ্রাধিকার, মানুষের অগ্রাধিকার, শহরের অগ্রাধিকার, পরিবেশের অগ্রাধিকার? কার অগ্রাধিকার? কোথায় বাস্তবায়ন করা হচ্ছে? বাস্তবায়নটা কি একটা ব্যালেন্স থাকবে ইমপ্লিমেন্টেশনের? পুরান ঢাকায় বাস্তবায়ন হবে, নতুন ঢাকায় হবে, সমপরিমাণ বাস্তবায়ন হবে? বাস্তবায়ন করতে গেলে তো রাষ্ট্রীয় সম্পদ, সরকারের কিছু ফান্ড আছে, ফান্ড গুলো যে ডিস্ট্রিবিউট হচ্ছে এটা কি সমভাগের ডিস্ট্রিবিউট হবে, নাকি শুধুমাত্র ওই পুরান ঢাকাকে বাদ দিয়ে নতুন ঢাকায় বাস্তবায়ন বেশি হবে, নাকি সব পুরান ঢাকায় হবে, নতুন ঢাকায় কিছু হবে না? নতুন পুরান ভুলে গিয়ে ঢাকার প্রত্যেকটা ওয়ার্ডে সমানভাবে বাস্তবায়ন করতে চাইবে কিনা? এই ব্যালেন্স ইমপ্লিমেন্টেশনটা কি আদৌ হচ্ছে কিনা এইটা একটু দেখতে হবে। শুধু এরিয়া ভিত্তিক না, খাত ভিত্তিক। আমি কি এডুকেশনে বেশি টাকা দিলাম, এনভায়রনমেন্টে কম টাকা দিলাম, বা এডুকেশনকে আমি বেশি প্রাধান্য দিয়ে পরিবেশটাকে কি প্রাধান্য কম দিলাম কিনা? বিভিন্ন খাতের ক্ষেত্রে এই জায়গাগুলোও আমাদের একটু ডেপে খতিয়ে দেখতে হবে। পরবর্তীতে উপযোগিতার কথা বলা হয়েছে, এর মাপকাঠিগুলা কি কি করে বুঝবো আমি যে এই উদ্যোগটা উপযোগী
এইটার মাপকাঠিগুলো আমাদেরকে একটু দিতে হবে ড্যাপের মধ্যে, বা আমরা একটু খুঁজে দেখব। এটা হতে পারে আমরা কস্ট বেনিফিট এনালাইসিস করব। ড্যাপে একটা জায়গায় আছে বোরো ধান বুনলে লাভ হবে না লস হবে। কস্ট বেনিফিট এনালাইসিস একটা হইতে পারে। মাল্টি ক্রাইটেরিয়া এনালাইসিস করেও এগুলা জানা যায়। আমরা এই জায়গাগুলো খুব ভালো করে দেখব যে আমাদের পরিবেশবিদদের কি অপরচুনিটি এখানে আছে। আর এই যে এইখানে এলাকা ভিত্তিক উন্নয়নের কথাগুলা বলা আছে একটা চার্টের মধ্যে। এইখানে দেখেন খাতগুলা কি? শিক্ষা, স্বাস্থ্য, বজ্র ব্যবস্থাপনা, যোগাযোগ, দুর্যোগ, নিম্নবিত্তের আবাসন। ঢাকা শুধু একটা শহর না। ঢাকা আমাদের ক্যাপিটাল সিটি। এখানে ইকোনমি আসবে না? আমাদের পরিবেশবিদদের মাত্র এই ২ টা জিনিস আছে। পরিবেশ শব্দটাই এইখানে পুরোটা দরকার ছিল। যেইটা আল্টিমেটলি এই জায়গায় নাই। তারা দেখেন ওই নদীর উম এই ফ্লাড ফ্লো জোন গুলাকে প্রটেক্ট করার কথা বলেছে। এইখানে দুর্যোগ ব্যবস্থাপনার কথা বলেছে। দুর্যোগের কি দুর্যোগ সেইটা এখানে বলা নাই। হ্যাঁ? এনভায়রনমেন্ট পুরো শব্দটা আসা দরকার ছিল, যেটা কিন্তু এই জায়গায় আসে নাই। ইকোনমি মিসিং। একটা ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল ডেভেলপমেন্ট করবে একটা দেশের, সেইখানে ইকোনমি নাই। পরিকল্পনার ভিতের মধ্যেই ইকোনমি নাই। তার মানে কি ইকোনমিক ডেভেলপমেন্ট চায় না তারা ঢাকা শহরের? না চাইলে তো ভাই ঢাকার ইকোনমি নষ্ট হয়ে যাবে। ঢাকা তো আসলে আমরা কেউ যারা ঢাকার বাসিন্দা, আমরা তো না খেয়ে মরবো। আমাদের খেতে গেলে তো কাজ করতে হয়, উপার্জন করতে হয়। এই জায়গাগুলো একটু দেখতে হবে আমাদের যে কি আছে। আমি শুধু পরিবেশবিদদের যেই সম্ভাবনাগুলো আছে এই সেক্টর গুলা একটু ভালো করে দেখার অনুরোধ জানাবো আপনাদের। আর খাত ভিত্তিকে আবার শিক্ষা স্বাস্থ্য এক করে ফেলছে। পার্ক, খেলার মাঠ এইগুলা নিয়ে আসছে ভালো। ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য 3R, এখন আমরা 7R নিয়েও চিন্তা ভাবনা করছি। এখন এই আর শুধু খাতা কলমে থাকলে হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে। পরিবহন যোগাযোগ নেটওয়ার্ক, নৌপথে ব্লু নেটওয়ার্ক, এইটা কি পরিবহনের আওতায় যাবে না ওয়াটার বডির আওতায় যাবে, এইটাকেও একটু চিন্তা করার দরকার আছে। ব্লু নেটওয়ার্ক কিভাবে করবে, রেলপথ। খাতের মধ্যেও কিন্তু এডুকেশন আছে, হেলথ আছে, ইকোনমি মিসিং। আমি বারবার বলছি ঢাকা একটা সিটি না, শুধু এটা একটা ক্যাপিটাল সিটি। এখানে ইকোনমিকে মিস করে কিছু করাটা ঠিক হবে না। এটা মাথায় রাখতে হবে। দেখেন এইখানে তারা যে ওই উন্নয়ন ব্যবস্থাপনা করবে তার কিছু লেয়ার আছে। এই লেয়ার গুলোর মধ্যে আমাদের পরিবেশবিদদের সুযোগ আছে এই জায়গাগুলোতে সরাসরি কাজ করা। ন্যাচারাল এনভায়রনমেন্টের পার্ট এই জায়গাগুলো। আর বাকি জায়গাগুলা কিন্তু বিল্ড এনভায়রনমেন্টের পার্ট। আমি একটা আবাসিক এলাকা বানাবো, এইটা অবশ্যই পরিবেশ বান্ধব আবাসিক হতে হবে। আমি একটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং বানাবো, ওই বিল্ডিংটাও কিন্তু এখন গ্রিন বিল্ডিং তৈরি করার সুযোগ রয়েছে। সো এই গ্রিন বিল্ডিং যখনই বানাইতে যাবেন, বিল্ড এনভায়রনমেন্ট এর কথা মাথায় রেখেই তারপরে বানাইতে। তো আপনারা এই ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপে এবং ভবিষ্যৎ ঢাকা কি হতে যাচ্ছে, লিভেবিলিটি কি হবে না হবে, এই ব্যাপারগুলো চিন্তা করতে গেলে এই প্রত্যেকটা খাত ধরে স্তর ধরে ব্যবস্থাপনার আপনাকে ডিটেইল করতে হবে। পরিবেশবিদদের কাজ পরিবেশ রিলেটেড যেই ব্যাপারগুলো আছে, আমরা ওই জায়গাগুলোতে নিয়ে একটু কাজ করব ভবিষ্যতে। আর এইখানে ঢাকা সিটির একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে। এইটা দেখেন ঢাকা মেট্রোপলিটন এলাকার। আর আমার প্রজেক্ট কিন্তু সিটি। এটা পুরো ড্যাপের তথ্য এখানে নাই। আমি সিউর। কারণ এটা মেট্রোপলিটন এলাকার তথ্য। আমার যেই তথ্যগুলা নাই সেটা ডিটেইল আমি করতে পারবো না। যেটা ডিটেইল আমি করতে পারবো না ওইটা ডিটেইল প্ল্যানে কিভাবে আসলো আমি জানি না। ওইটা আসার কথা না। তারপরেও তথ্য যেহেতু আছে, আমাদের কাজের ক্ষেত্র কৃষিটাকে আমরা এনভায়রনমেন্ট এর পার্টই ধরছি। কারণ গ্রাসল্যান্ড এন্ড এগ্রিকালচার সারা দুনিয়াতে এটা এনভায়রনমেন্ট এর পার্ট। ওপেন স্পেস, ভেজিটেটেড স্পেস। কারণ একসময় এটা গাছ হবে, এনভায়রনমেন্ট এর জন্য একটা আর ফুড সিকিউরিটিরও কাজ করবে কৃষি। এইজন্য এটাকে আমরা ধরে নিচ্ছি যে ওদের তথ্য অনুযায়ী প্রায় 39.40%, অর্থাৎ অলমোস্ট 40% এনভায়রনমেন্ট এর পার্ট এই মেট্রোপলিটন এলাকা।
আর বাকি যেগুলো আছে আপনারা হয়তো দেখবেন যে ভবনও যদি বানাইতে যান ২০০৮ সালের যে বিধিমালা ছিল ওইখানে ছিল প্রায় 25% গ্রিন স্পেস ছেড়ে দিতে হবে। পিওর গ্রিন স্পেস। বর্তমান বিএনবিসি তে যেটা করেছে এটাকে 16.5% করা হয়েছে। 33% ওপেন স্পেস আর এই ওপেন স্পেসের 50% তার মানে 33 এর 50% হলো 16.5। সো আমি যদি এই 40 এর সাথে 16.5 যোগ করি আমার হয়ে যায় 56%। তার মানে দেখেন অর্ধেকের বেশি কাজ কিন্তু পরিবেশের এই শহরে। অথচ পরিকল্পনার ভিতের মধ্যে কিন্তু পরিবেশ এনভায়রনমেন্ট শব্দটাই নেই। শুধু ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট। তাইলে এটা আসলে কি হইল? তো পরিবেশবিদ বাদ দিয়ে পরিবেশের এই প্রাধান্যতা বাদ দিয়ে কিন্তু একটা শহর কখনোই লিভেবিলিটি আশা করা যায় না একটা শহরে। তো এই ডেটাটা মাথায় রাখেন। ড্যাব এইখানে সামারিতে পরিকল্পনার ভিতের মধ্যে বলেছে এই কথাগুলা যে একতলা ভবন এত পার্সেন্ট আছে, ৭৬% ভবন কাঁচা, হ্যাঁ, ২০ ফিটের নিচে রাস্তা আছে প্রায় ৯০ ভাগ রাস্তা। তো এই জায়গাগুলা সব ডেভেলপ করা এবং নগরের জলাধারের জন্য যেই ডেটাটা আছে এইটা ৭৮ থেকে ৯ সাল পর্যন্ত এই যে 10.28 বর্গ কিলোমিটার। তো 25 এ কত এটা? এই ডেটাটা তো লাগবে। আপনি তো এই ৯ সালের ডেটা দিয়ে ২৫ থেকে ৩৫ পর্যন্ত একটা মাস্টার প্ল্যান বানাইতে পারেন। পার্ক ওপেন স্পেস আছে ১%। আমরা যদি একটু দেখি যে এই ম্যাপটা হইলো এই উন্মুক্ত স্থান, জলাশয়, পার্ক, এই ওপেন স্পেস এবং ওয়াটার বডি এই ২ টা। এই অংশে কিন্তু ফরেস্ট আছে। যেইটা এখানে আসে নাই। তার মানে এনভায়রনমেন্টের এলিমেন্ট আরো আছে। যে এই জায়গাগুলো ফরেস্ট আছে। তো ভেজিটেশন আছে এইখানে। তো এই যে ফরেস্ট গুলো আছে, কত পার্সেন্ট বন আছে, বর্তমানে বিদ্যমান কত, এটা কিন্তু পরিবেশের পার্ট। তো পরিবেশবিদদের বাদ দিয়ে আসলে এই জায়গাগুলোতে কাজ করার কোনো সুযোগ নাই এবং পরিবেশবিদদের এই গবেষণার জায়গাগুলো এইখানে আরো স্ট্রং হয়েছে ড্যাবটা বানানোর পরে। যে আপনারা গবেষণা করে বলেন যে এক্সিস্টিং কি আছে। কারণ পুরো ড্যাবটা ডেটার উপর বেস করে দাঁড়ায় আছে। ডেটা চেঞ্জ মানে ড্যাব চেঞ্জ। আমরা আরো ডেপথে দেখব গিয়ে। এই যে দেখেন এইটা হইলো প্রস্তাব যে বানানোর পরে কি হচ্ছে। রিসেন্টলি এই ডেটাটা খুব পপুলার। হ্যাঁ, এইটা এই যে ২৮শে জুলাই ২০২৫ সালে এটা নিউজে চলে আসছে। একজন রিসার্চার সে রিসার্চ করে দেখেছে এই সেন্টার ঢাকার মধ্যেই আমাদের ওয়াটার বোর্ডের পরিমাণ কি আছে, ট্রি কভার কি আছে, গ্রাস এন্ড এগ্রিকালচার ল্যান্ড, বিল্ট আপ এরিয়া, ভ্যাকেন্ট ল্যান্ড। এইটা অলমোস্ট বাড়তেছিল ওয়াটার বডি, আবার কমে গেছে। ট্রি কভার আস্তে আস্তে কমেই যাচ্ছে। মেইন কাজটাই হইলো এইখানে যে আমাদের গ্রাস এবং এগ্রিকালচার আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে বিল্ট আপ এরিয়া। আর ভ্যাকেন্ট ল্যান্ড গুলা তো আসলে এইভাবে করে বাড়ার পর ২০ সালে বাড়ার পর অনেকটা কমে গেছে। তো ভ্যাকেন্ট ল্যান্ড এইগুলাও খুব বেশি আহামরি যে ধরার মতো তা না। কিন্তু মূল জায়গাটা নগরের কৃষি এবং ঘাস জমি কমে যাচ্ছে। ওই ঘাস জমি এবং কৃষি জমির মধ্যে কনস্ট্রাকশন হয়েই যাচ্ছে। আমি যদি একটা জিনিস দেখাই এই যে এই অংশটুকু দেখেন আপনারা, নদীর পাড় ঘেঁষে প্রস্তাব করা হয়েছে মিক্সড ইউজ জোন, ইন্ডাস্ট্রি বেস, অর্থাৎ ইন্ডাস্ট্রিটাকে প্রাধান্য দিয়ে মিক্সড ইউজ এরিয়া। আর এই এই জোনটা কালো, বেশি কালো যেটা এইটা হইলো হেভি ইন্ডাস্ট্রি এরিয়া, নদীর পাড় ঘেঁষে। এই ইন্ডাস্ট্রিটা কি লেভেলের ওয়েস্ট জেনারেট করে এবং এই লিকুইড হাই কন্টামিনেটেড ওয়াটার আসে, এইগুলা যদি উইদাউট ট্রিটমেন্ট নদীগুলাতে ছাড়ে, নদীর পানি আর পানি থাকবে না, আলকাত্রা হয়ে যাবে। তো এই ধরনের প্রস্তাব পরিবেশকে প্রাধান্য না দিয়ে বানানোর ফলেই দেয়া হয়েছে। আমরা এইগুলাকে নিয়ে একটু আলোচনা করি যে ভবিষ্যতে পরিবেশের কথা মাথায় রেখে যেন এই প্রস্তাবগুলা আসে। দেখেন এই যে রাস্তা ধরে যাচ্ছি
এর পাশ দিয়ে দিয়ে রাখছে। সবচেয়ে ভালনারেবল এই জায়গাটা। একদম নদীটাকে প্রাধান্য দিয়ে ফ্যাক্টরি করা হয়েছে। এই যে এইখানে এই জায়গাগুলো দেখেন, নদীর পানি নষ্ট হওয়ার পিছনে মূল কারণ এটা। এই জায়গাতে আমাদের কাজের অনেক সুযোগ আছে। এটা করতে হবে। আমি এই যে ডেটা নিয়ে কথা বলছি দেখেন 11 সালের ডেটাতে এই জায়গাগুলো দেখেন কি ছিল? আর এইখানে এই যে এই ২ টা অংশ মিলায় দেখেন। এখানে ডেনসিটি দেখাচ্ছে কমে গেছে। ২ টাই সরকারি ডেটা। 11 সালের পপুলেশন ডেনসিটি আর 22 সালের পপুলেশন ডেনসিটি। এই ২ টাই সরকারি ডেটা। ডেনসিটি যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে, ডেটার উপর ভিত্তি করে ডিটেইল এরিয়া প্ল্যান ডেপ যেহেতু ডেভেলপ হয়েছে। ডেটা চেঞ্জ মানে ডেপটাকেও চেঞ্জ করতে হবে। আমরা আসলে এই জায়গাগুলোতে কি লেভেলের চেঞ্জ করতে পারি? ডেনসিটি বাড়লে কিন্তু বিল্ডিং আস্তে, আস্তে বাড়াইতে হবে। তো কিভাবে বাড়াইলে পরিবেশ এবং বিল্ডিং ডেনসিটি সবকিছু কন্ট্রোলে থাকে? এই চিন্তাটা আমাদের পরিবেশবিদদের করতে হবে। এই যে ডিটেইল এরিয়া প্ল্যানে অনেকগুলো ফর্মুলা দেয়া আছে। তো এই ফর্মুলা গুলা এখানে FAR ফ্লোর এরিয়া রেশিও যারা বিল্ডিং বানান তারা এই ফর্মুলা গুলো দেখতে হয়। হ্যাঁ, ফ্ল্যাটের সাইজ দেয়া আছে, রেশিও দেয়া আছে, জনঘনত্ব দেয়া আছে। তো এই যে ফর্মুলা গুলো দিয়েছে, এই ফর্মুলা গুলো কিন্তু ওই ডেনসিটির উপর ভিত্তি করেই দেয়া। আমরা যদি আরেকটু ডিটেইলে দেখি যে এই যে ডেটা গুলা আমরা পেয়েছিলাম সার্ভে থেকে, এই ডেটার সাথে এই ফর্মুলা সরাসরি সম্পৃক্ত। কিভাবে? এইটা একটু দেখেন। যে ড্যাপে একটা এই স্থাপনা উন্নয়ন ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে। একটা পরিশিষ্ট আছে 3.6 যেখানে বিভিন্ন এলাকার সার্ভে দেয়া আছে। ওইখান থেকে একটা মাত্র এলাকা আমি নিয়ে আসছি যে এই ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের 63 নং ওয়ার্ড। এটা মাতুয়াইল, কাজলা, মৃধাপাড়া এলাকা। এটা আমার এলাকা, আমি এই এলাকায় থাকি। তা আমি আমার নিজেরটাই দেখাচ্ছি। এই এলাকার টোটাল এরিয়া আছে 1540 একর। যেখানে ড্যাব বলছে 50% আছে বসবাসযোগ্য এরিয়া। যার গ্রস এবং নেট রেশিও হচ্ছে 2। তারা চাচ্ছে এইখানে প্রতি একরে 200 র বেশি লোক যেন না থাকে। কেন? এটার অ্যান্সার জানি না। তারা চাচ্ছে প্রতি কাঠায় 1.7 ফ্যামিলি। কাঠা প্রতি 1.7। এই 1.7 টা কোত্থেকে আসলো? সেইটার ফর্মুলা হইছে এইটা। এবং তারা বলছে এভারেজ হাউসের একটা ফ্ল্যাটের সাইজ হবে 825 স্কয়ার ফিট। কম বেশি করা যাবে না। যার ফলে ফ্লোর এরিয়া রেশিও আসছে এইটা। সবগুলাই ডেটার উপর বেস করে একটা স্ট্যাটিস্টিক্স। আমরা একটু ডেটাগুলো দেখি যে এটা কিভাবে আসলো। আমরা এই যে ফর্মুলাতে কোয়ান্টিটি বসিয়েছি। তো এই জায়গাতে আমার 200 আসছে হইল গড় জনসংখ্যা প্রতি একরে। কি চায় রাজু বা রাজুকের পরামর্শ কি চায়? এইটা এখানে আসছে। 50% এই মুহূর্তে হেবিটেবল এরিয়া আছে মাতুয়াইল এলাকাতে। এইটা একটু চ্যালেঞ্জের ব্যাপার আছে। ইউএন হ্যাবিটেট এর একটা ডেফিনেশন আছে। হেবিটেবল এরিয়া কাকে বলে? এইটা কি এই হেবিটেবল এরিয়া কি ওই ডেফিনেশন অনুযায়ী ক্যালকুলেশন করা হয়েছে কিনা আমরা পরিবেশবিদরা ওইটার সাথে একটু মিলিয়ে দেখতে পারি। 3.93 হইল নগর এলাকায় প্রতি পরিবারে 3.93 জন পার্সন। অর্থাৎ প্রতি পরিবারে অলমোস্ট 4 জন করে থাকে শহরে, গ্রামে হইল 4.11 একটু বেশি। আর যেহেতু আমরা একরে এই সংখ্যা মেজারমেন্ট গুলো নিয়ে আসছি, একর থেকে কাঠায় পরিণত করতে গেলে এটাকে কনভার্ট করতে গেলে এই যে 60.5 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো রেজাল্ট হইল দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা 1.7 পেলাম। তার মানে কি একটা পূর্ণ পরিবার এই এলাকাতে এক কাঠা জায়গায় থাকবে, আরেক পরিবার থেকে হয় বাবার চলে যেতে হবে নয়তো সন্তানদের বা তারাই দিতে হবে। এইটা পূর্ণ মান 2ও লিখতে পারত, লিখা হয় নাই, অঙ্ক করে পাইছে এখানে দেয়া হয়েছে। এইটা একটা ক্যালকুলেশন। এইটাও কিন্তু ডেটার উপর বেস করে। কিভাবে? আমরা একটু দেখি যে এই ফর্মুলাটা আগের অবস্থায় ছিল। আমরা যদি এই 50টাকে
60 দিয়ে গুণ করি, 60 বসায় দেই 50 এর জায়গায়, যে আমার 60% হেবিটেবল এরিয়া আছে, 40% অলরেডি অকুপাইড, তাইলে আসে 1.4। আমার জায়গা আসে অনেক, আমার ডেনসিটি কমে গেছে। তার মানে এরিয়াতে মাত্র 1.4 জন লোক থাকতে পারে। আমার আছে, তাও আমার কমে যেতে হবে। কেন? আমার এই টার্গেট 200। আর আরেকটা করি, আমি যদি কমাই দিই, যে আমার অলরেডি অকুপাইড, আমার লোক নাই, জায়গা নাই, অলরেডি অকুপাইড হয়ে গেছে, 40% মাত্র আছে হ্যাবিটেবল এরিয়া। তারে দেখেন একরে তার বেড়ে গেছে। মানে উল্টা হওয়ার কথা ছিল, যে যার আছে তারে বেশিটা দিলে সে থাকতে পারতো, আর যার নাই তারে কমায় দেওয়ার কথা, তাইলে আর গাছপালা কেটে বিল্ডিং বানাবে না। অথচ হয়ে গেছে উল্টা, যার নাই তারে ধরায় দিছে 2.4, যার আছে তারে ধরায় দিছে 1.4। এটা একদম। তো এখন প্রশ্ন হইল যে এই যে 50.10 ডেটা, এইটা তো সার্ভে এবং ক্যালকুলেশনের ব্যাপার। এই ডেটা চেঞ্জ মানে আপনার এই সংখ্যা চেঞ্জ মানে এই পুরো ঘরটা চেঞ্জ, এই ঘর চেঞ্জ মানে আপনার ফর্মুলা চেঞ্জ। এই ডেপটা বেস করা হলো পুরোটাই ডেটার উপর। যত বেশি ডেটা পরিবর্তন হবে তত বেশি ডেপ চেঞ্জ হবে। 2016 সালের আইন ছিল, এটা দেখেছেন জরিপ? হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো 2022 সালে আমরা একটা ডেটা দেখলাম না পরিসংখ্যান ব্যুরো? তাইলে এই 16 জায়গায় 22টাকে যদি নিয়ে আসি আমরা, সেই ক্ষেত্রে তো ড্যাপের এই ডেটাগুলো পরিবর্তন হওয়ার কথা, এবং এই স্থাপনা উন্নয়ন ব্যবস্থাপনার পুরো পার্টটাই পরিবর্তন হওয়ার কথা। আমাদেরকে ডেটা ধরে ধরে আপ টু ডেট ডেটা নিয়ে কাজ করতে হবে। আমরা যদি অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলি, যে রাস্তা দেয়া আছে 3টা, অনেকগুলো অবকাঠামো আছে, আমি শুধু রাস্তাটাকে নিয়ে আসছি, সময় স্বল্পতা। সো 3টা পর্যায়ে যখন আমরা রাস্তাগুলোকে ডেভেলপ করে ফেলবো, আমি ধরে ফেললাম যে এইটা হবে লাস্ট, এরপরে আর রাস্তায় কিছু করা যাবে না। যে এইভাবে করে যদি রাস্তা হয়, তাহলে এত জায়গা রাস্তা বানাইতে হইলে রাস্তার পাশের গাছগুলা কি হবে? আর আপনারা উপরে যে ডেটাগুলো দেখাইলাম, ওইখানে ছিল 2 রাস্তা বাড়বে প্রস্তাব দেওয়া হয়েছে। অলরেডি আমরা দেখেছি যে এগ্রিকালচারাল ল্যান্ড, ওপেন ল্যান্ড, এগুলো আস্তে আস্তে ডেমলিশ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি এই 2 রাস্তা কোথায় হবে? কৃষি জমিতে, খালি জায়গায়, জলাভূমি ভরাট হবে, প্লাবন ভূমি শেষ। তো আমার পরিবেশ বান্ধব একটা শহর বানাইতে গেলে আসলে আমাকে কি করতে হবে? আমার রাস্তাও লাগবে, আমার পরিবেশও লাগবে, দুইটাকে নিয়ে কাজ করতে হবে। আমরা একটু দেখি যে কিভাবে আসলে আমাদের এই ইমপ্লিমেন্টেশন হইলে কি হয় একটা দুইটা জায়গা। তো এইটা আমাদের ঢাকা শহরেরই একটা জায়গা, 63 নং ওয়ার্ডের মধ্যে পড়েছে, ঢাকা ডেমরা হাইওয়ে। বেশি দূরে গেলাম না। এই যে হাইওয়েটা 13 থেকে 18 সাল পর্যন্ত গুগলের ম্যাপ আছে, এইখানে দেখেন রাস্তার পাশে কিছু গাছ ছিল। 20 সালে এসে যেটা হইলো, বালু ভরাট করার কারণে লাল অংশটুকু দেখেন গাছ সব নাই হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় অপোজিটে গাছ আছে, প্রিপারেশন নেওয়া হচ্ছে এই রাস্তাটাকে লন্ডন বানাবে। বুঝলাম আমরা 22 সালে এসে লন্ডনের খুব কাছাকাছি চলে আসছি, গাছপালা নাই, বালু ভর্তি। কিছু কিছু জায়গায় এই লেকটাও কিন্তু চিকন হয়ে গেছে। 25 সালে এসে একদম পুরাপুরি লন্ডন বানায় ফেলছি। সাংঘাতিক উন্নয়ন করেছি আমরা, সবকিছু করছি, শুধু পরিবেশের উপাদানগুলো কমায় ফেলছি। আমরা যখন পরিবেশ বিজ্ঞানে লেখাপড়া করি, আমাদের প্রথম শিক্ষা ছিল এনি কাইন্ড অফ হিউম্যান ইনডিউস ডেভেলপমেন্ট ইজ এগেইনস্ট অফ এনভায়রনমেন্ট। এই যে রেজাল্ট, এইটা যখন পুরাটা বানানো হবে, পরিবেশের কি সাংঘাতিক উপকার হবে। এইবার দেখেন, তো এই রকম অবস্থায় আমরা পরিবেশবিদরা কি করতে পারি? ঢাকার গ্রিনিংটাকে বাড়ানোর জন্য, ঢাকার পরিবেশটাকে সুস্থ করার জন্য আসলে আমাদের কি কাজ আছে, এইটা নিয়ে চিন্তা করতে। আপনি যত অবকাঠামো বলেন, যত ভবন বলেন,
পরিবেশকে বাদ দিয়ে কিন্তু সেটা করা যাবে। পরিবেশ বান্ধব উন্নয়ন করেন, আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো। আমরা যদি নদীর কথা বলি, হ্যাঁ? নদীর তীর ব্যবস্থাপনা, ওই যে তারা কিন্তু বলেছে ফ্লাড ফ্লো জোন, এটাকে প্রটেক্ট করবে এবং ভায়োলেশন এর হাত থেকে বাঁচাবে। তারই ধারাবাহিকতায় এই যে টঙ্গী খাল, টঙ্গী বলা আছে এখানে, এইটা এটাকে জুম করে দেখাইছে, একটা নীল আছে ব্লু, আর একটা আছে এইটা। তো আমরা যদি বাফার জোন দেখি, ব্লুটা হইলো 50 মিটার এরিয়া আর সায়ানটা হইলো 250 মিটার। এখন 50 মিটারের মধ্যে নদীর কি হবে, 250 মিটারের মধ্যে কি হবে, আদৌ কি কিছু হবে কিনা, এইটা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। আমরা যদি গুগলের আরেকটা ম্যাপ দেখি, যে এইটা হইলো তুরাগ নদী, এইটা হইলো টঙ্গী খাল। লিখে না দিলে আমি কিন্তু কোনোদিন বুঝতে পারতাম না এটা একটা খাল আর এইখান থেকে একটা নদী। হ্যাঁ? এই যে এইটা একটা নদী, এইটা একটা খাল। এই অংশগুলা দেখেন যে অলরেডি নদীর পার ডেভেলপ শুরু হয়েছে, এইখানে শুরু হয়েছে। এইখানে দেখেন সাংঘাতিক পরিকল্পনা, একটা ব্রিজও হয়েছে। আমরা যদি 50 মিটারের এই ক্লজটা দেখি, 50 মিটারের ক্লজের মধ্যে এইখানে প্রস্তাব করা হয়েছে কোনো প্রকার উন্নয়ন করা যাবে না। বাট প্রস্তাবটা এমন ভাবে এসেছে যে এই অংশগুলোতে এফএআর 0। তার মানে কি, কোনো ভবন বানানো যাবে না, বালু ফেলানো যাবে না, কোথায় বলা আছে। এইখানে ওয়াল করা যাবে না, প্লট করা যাবে না। এই যে এইখানে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় কিন্তু কোনো ভবন নাই, বালু ফেলে এই যে গ্রিড আয়রন প্যাটার্নে লাইন টেনে দিছে। এইটা করার সুযোগ পেয়েছে কারণ এইটা খাল, কিন্তু নদীর পাড়ে তো ওই সুযোগটা নাই। নদীর পাড়ে 50 মিটার জায়গাতে এফএআর 0 বলা আছে। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করার দরকার আছে। এফএআর 0 মানে ভবন করা যাবে না। আপনি বালু ফেললে তো নদীটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই জায়গাগুলোর জন্য দরকার হইল সকল প্রকার উন্নয়ন রহিত করা। সকল প্রকার উন্নয়ন, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিলেই সে ভালো থাকে। এইটা নিয়ে টানা হেচড়া করতে গেলেই সে আমাদের ডুবাবে। আমরা একটু দেখি, এই দেখেন উন্নয়ন, এই ব্রিজটাকে একটু জুম করে দেখেন। এই ব্রিজটা 40 মিটার পানির মধ্যে, বাকি জায়গাগুলো ভরা। শুধু যে ভবন বানায়া এই আমার নদীগুলো আর পরিবেশ নষ্ট হচ্ছে তা কিন্তু না। হ্যাঁ, আমরা কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারও বানাইছি। এইরকম মনে হয় সরকারি একটা আইন আছে, এই ব্রিজটা কি এলজিইডি বানিয়েছে কিনা আমি জানি না। একটা আইন আছে 40 মিটারের উপরে তারা ব্রিজ বানাইতে পারবে না। তখন যেটা করা হয়, সরকারি আমাদের যেই সমস্ত জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলা হয় আপনারা এলাকাবাসী ভরাট করে 40 মিটারের মধ্যে এনে দিলে আমরা ব্রিজ বানাই দিব। এই যে কাজগুলো এইভাবে হয়, এইটা অনেক আগে বানানো। আমি হিস্ট্রি দেখে করছিলাম, ছবিগুলা নিচ্ছিলাম, এটা প্রায় 80-85 সালের দিকে মনে হয় বানানো এই ব্রিজটা। তো এই ভরাট করার কারণে দেখেন নদীর কতটুকু, এই অংশটুকু সব আসলে একসাথে ছিল, এই জায়গা কিন্তু ভরাট হয়ে গেছে। এইখানে একটা ফানেল ইফেক্ট। এই ইফেক্টের সব থেকে বাজে দিক হইলো প্রেসার বেড়ে যাবে। প্রেসার বেড়ে গেলে ফোর্স এবং টেম্পারেচার দুইটাই বেড়ে যাবে। টেম্পারেচার যখন পানির বেড়ে যাবে তখন এই ওয়াটার ওয়াটার আমার হাইড্রোলজিক্যাল ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়। ইকোসিস্টেম নষ্ট হয়ে গেলে এই টেম্পারেচার বাড়ার ফলে এই পানিতে যে সমস্ত স্পেসিস গুলো থাকতো লাইফ আন্ডার ওয়াটার, এইগুলা কিন্তু এই জায়গা থেকে চলে যাবে অথবা মারা যাবে। সেই সাথে এইটা ম্যানেজ করাও খুব খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আস্তে আস্তে পলি জমতে জমতে আলটিমেটলি এই জায়গাগুলা শেষ হয়ে যাবে নদী। আমরা আরো কয়েকটা জায়গায় দেখি, এই যে একটা হাউজিং করলো খালের পারে, সেও একটা ব্রিজ বানাইছে একদম তার তার জন্যই করা ব্রিজ। জনে জনে যদি একটা করে ব্রিজ বানাই নদীর উপরে, এই এই নদী
এইটা খাল, মানে এইটা কেন খাল এইটা নিয়ে আমার আপত্তি। যে এইটা তো খাল থাকার কথা ছিল। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? একজন মেসেজ দিয়েছে আমার সাউন্ড মিসিং। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা, যে এই যে একটা খাল বানাইলেন, খাল বানানোর ফলে কিন্তু এইটা হালাল আইনগতভাবে। আর এইটা যদি নদী হইতো তাইলে কিন্তু এইভাবে করে ৫০ মিটারের মধ্যে আপনাকে একটা বাফার এরিয়া ছেড়ে দিতে হইতো। এইরকম ২৫০ মিটারের মধ্যে যেটা আমরা দেখলাম ড্যাপের ম্যাপে। হুম? ২৫০ মিটারের মধ্যে কিন্তু আরেকটা বাফার জোন। এখন প্রশ্ন হইল এই জোনে কি করতে পারবেন আর কি করতে পারবেন না। আমরা কিন্তু এই ইন্ডিভিজুয়াল এই কারণগুলার জন্যে সাফার করছি। আমার পরিবেশটা নষ্ট হচ্ছে। আমি যেহেতু পরিবেশবিদ ইনস্টিটিউটের পক্ষ থেকে বলছি আজকে, তো আমাদের আপত্তি থাকবে এই ধরনের অ্যাক্টিভিটি যত কমানো যায়। যেইখানে একেবারেই ব্রিজ ছাড়া থাকা যাবে না, আমরা ব্রিজ দিব। কোনো সমস্যা নেই। কিন্তু ব্রিজটার জন্য যেন পরিবেশের উপাদানগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমরা ব্রিজ দিচ্ছি কেমনে দেখেন। এই যে দেখেন এই পাটটা এইভাবে করে এসে এইখানে চিকন হয়ে এইখান থেকে এরকম। আর এই জায়গা দিয়ে এইরকম। তাইলে এই অংশটুকুর অবস্থা কি দাঁড়াইলো একবার চিন্তা করেন। পানিগুলো কিভাবে পাস হবে এক জায়গার পানি আরেক জায়গায়। তো এইটা তো একদম রিভার ইকোসিস্টেম শেষ। এই যে একটা দেখেন টঙ্গী খাল আছে এবং তুরাগ নদী আছে। এইটা হলো তুরাগ নদী। আমি মার্ক না করলে মনে হয় এবং এরা লিখে না দিলে আপনারা এইবারও বুঝতে পারতেন। কচুরি পানায় ভর্তি শুধুমাত্র এই যে একটা বীজের জন্য। তো আমরা যত্র তত্র শুধু বাসা বাড়ি বানাচ্ছি আর রাজুক দিয়ে ভেঙে দিচ্ছি। যত্র তত্র বীজ বানিয়ে যে আমরা পরিবেশের ক্ষতিটা করছি, এইটা নিয়ে আমাদেরকে আসলেই ভাবতে হবে। যদি আমরা এই নদীগুলোকে বাঁচাইতে চাই, শহর শহরটাকে বাঁচাইতে চাই। যে প্রকৃতির উপরে গিয়ে আমরা যা করব প্রকৃতি আমাদের উপরে তাই করবে। আমার বাচ্চাটাকে আমি আজকে নদী কাকে বলে, নদী কি জিনিস শিখাইতে গিয়ে সকালে রাস্তায় নিয়ে গেছি। বৃষ্টি হইছে রাস্তার মধ্যে ভর্তি পানি, বলছি দেখো বাবা এটা একটা নদী। তাই করতে হবে আমাদের আসলে। যদি আমরা এই ধরনের ডেভেলপমেন্ট বন্ধ না করি। এই যে দেখেন নদী লিখলে কি লাভ, খাল লিখলে কি লাভ। খালের পাশে ৫০ মিটারের সেটব্যাক টেটব্যাক কিছু নাই, আরামসে নিউ টাউন করা যায়। নদী লিখলে কিন্তু করা যাবে না। ভদ্রলোক দেখেন তুই ফেলাইছত বালু আমিও ফেলবো, আমার ক্ষমতা আছে, দিছে নদীর পাড়ে ফেলায়। আলটিমেটলি এইগুলোর ভবিষ্যৎ এই নদীটা আলটিমেটলি এইভাবে করেই যেত। ওনার এইটা উনি যদি জোর করেও বানায়, যখন পানির প্রেসার আসবে এটা আস্তে আস্তে ভাঙবে। এই জায়গায় যদি কোনো ভবন নির্মাণ করে এই ভবনটা আলটিমেটলি কলাপস করবে। সো আমাদের আসলে এই প্রেজেন্টেশনটা দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে একটা চিন্তার খোরাক দেয়া, আর কিছুই না। আপনারা চিন্তা করবেন। এই চিন্তাটা কেন করবেন? আমরা বাংলাদেশ পরিবেশবিদ ইনস্টিটিউট থেকে মাঝে মাঝে সেমিনারের আয়োজন করি। আগামী ৩১শে অক্টোবর ফ্রাইডে ওয়ার্ল্ড সিটি ডে, বিশ্ব শহর বা নগর দিবস। এই দিবসটাকে সামনে রেখে আমরা একটা সেমিনারের আয়োজন করছি। তো এই সেমিনারে বিভিন্ন সাব টপিক থাকছে, থিম থাকছে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করেন আপনারা চাইলে আপনাদের পেপার আমাদের সাথে শেয়ার করতে পারেন। এমনকি কেউ যদি চান শহর সম্পর্কে, নট নেসেসারি ঢাকাই হইতে হবে, আমরা ঢাকাকে কনটেক্সট হিসাবে রেখেছি। শহর সম্পর্কে, শহরের লিভেবিলিটি সম্পর্কে এই সাব থিমের মধ্যে যদি আপনাদের কোনো পাবলিশড পেপারও থাকে আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সুযোগ করে দিব আপনাদের কথাগুলা মানুষকে জানানোর প্রেজেন্টেশনের মাধ্যমে। আপনাদের ডিজাইন করা মডেল যদি শেয়ার করতে চান, যেমন এই আর্কিটেক্ট আছেন, প্ল্যানার আছেন, হাউজিং বিল্ড এনভায়রনমেন্ট, আরবান লিভেবিলিটি, গ্রিন এন্ড ল্যান্ডস্কেপিং,
এই জায়গাগুলো কিন্তু আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। তো এই জায়গাগুলো নিয়ে যারা কাজ করেন আপনাদের ডিজাইন গুলাও চাইলে ডিসপ্লে করার সুযোগ আছে। আমাদের আসলে এই সেমিনারটাকে হাইলাইট করাই ছিল আজকের প্রধান উদ্দেশ্য। যেহেতু পরিবেশবিদ আমরা, পরিবেশের ব্যাপারগুলো একটা শহরে কিরকম হওয়া উচিত, কোন জায়গাতে আমাদের চিন্তা করা উচিত, কাজের স্কোপ গুলা কোথায় কোথায়, আমরা শুধু ওই জিনিসটাই করেছি। আর ব্যক্তিগতভাবে আমি 3Cর সাথে অনেকদিন ধরেই আছি। অলরেডি আমরা 3টা ওয়ার্কশপ করেছিলাম ড্যাপের উপর। ওইখানে আমরা একদম ফার ক্যালকুলেশন, অঙ্ক করা থেকে শুরু করে সবকিছু করেছি। প্রতিটা ওয়ার্কশপে 3 দিন করে লাগছে সময়। আজকে শুধুমাত্র আইডিয়া দিলাম। আপনাদের যদি কারো আগ্রহ থাকে আপনারা 3Cর সাথে যোগাযোগ করবেন। একটা গ্রুপ আসলে আমরা আবার ওয়ার্কশপের আয়োজন করব। ওইটা কিন্তু 3 দিন লাগবে ন্যূনতম। আমরা একদম ফর্মুলা একটা দেখাইলাম কিভাবে আসছে ফারের ফর্মুলা, কিভাবে ডেনসিটি কন্ট্রোল করতে হয়, কিভাবে ডেনসিটি নিয়ে কাজ করতে হয়, ফ্ল্যাট কয়টা পাবেন, ফ্ল্যাটের সাইজ কি হবে না হবে, সবগুলো নিয়ে একটা ওয়ার্কশপ আমরা হয়তো সামনে করব। তো আপনারা যারা আগ্রহী 3Cর সাথে যোগাযোগ করেন, তারা অফার করলে আমি এইটাকে নিতে পারবো, সমস্যা নাই। আর সেমিনারের জন্য আবার আহ্বান জানাচ্ছি, এইখানে আপনাদের পেপারগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা পরিবেশবিদ ইনস্টিটিউটের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের পেপারগুলো, ভালো ভালো কাজগুলো তুলে ধরার জন্য সবার মাঝে। তো আজকে হয়তো এইটুকুই, অনেক সময় নিয়ে নিলাম আপনাদের, জানি না কতটুকু কি আমি শেয়ার করতে পেরেছি। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। একটা ড্যাপ আমাকে যদি 7 দিন বলা হয়, প্রতি পাতা পাতায় ধরে আমি কাজ করতে পারবো। কিন্তু এই জায়গাটা আসলে আমার একার কাজ না। আমি, আপনি, আমরা সবাই মিলে আসে কাজ করি আমাদের শহরটাকে ভালো বানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে আপনারা চাইলে করতে পারেন। আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে, কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আপনারা চাইলে করতে পারেন। আমি একটু বলতে চাচ্ছিলাম পাপন ভাই। একটু নামটা বলেন। ও হ্যাঁ ম্যাডাম, জি প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আমি যে দেখলাম যে আমার ছাত্র আমাকেও ছাড়িয়ে গেছে লেকচার ডেলিভারিতে। আই ফিল সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আর তারপরে এখন যেটা একটু বলতে চাচ্ছি যে আপনার প্রেজেন্টেশনে সবকিছু এসেছে, রিমোট সেন্সিং, জিআইএস অ্যানালাইসিসও ভালো এসেছে, কিন্তু একটা জিনিস যেটা আপনার কথাতে কম এসেছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম লসটা। এইটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে আরেকটু বলবো যখন ড্যাপ নিয়ে, তখন এই জিনিসটাতে আমাদের আরেকটু ফোকাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আমার মনে হয় 3 দিনের ওয়ার্কশপ যখন হবে তখন আপনি এটা খুব ভালোভাবে আরো ডিটেলস বলবেন, আমরা আরো উপকৃত হব। অবশ্যই। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। অন্য কেউ? আমি পাপনের হ্যাঁ, অনুমতি ইমরান চাচ্ছি হাসান, একটু কথা। please। জি, আমার নাম ইমরান হাসান। আমি ভূমি নামে একটা প্রতিষ্ঠানে কাজ করছি। আমরা মূলত আসলে সিটি ডেভেলপমেন্টের বিষয় নিয়ে কাজ করি। স্থপতি এবং নগর কর্মী হিসেবে কাজ করে আসতেছি গত 10 বছর যাবত। তো শুরুতে একটু ধন্যবাদ দেই পাপন, এত সুন্দর করে আসলে চমৎকার কিছু বললেন। আমি এটা আসলে, যেহেতু আপনারা এখানে আরো সবাই এনভায়রনমেন্টাল সেক্টরের এক্সপার্ট আছেন, আমরা একটু আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাচ্ছি, হয়তোবা আপনারা এই বিষয়গুলো আরো আমাদের চাইতে ভালো জানবেন। নগর কর্মী হিসেবে আমরা যেটা দেখছি যে সেটা হলো গিয়ে আমাদের পারসেপশনের একটা বড় ধরনের ঘাটতি আছে। সেটা যেমন এই যে সেটা রাজুক হোক, সিটি কর্পোরেশন হোক, কিংবা যে কোনো জায়গায় হোক, নগর নিয়ে যারা কাজ করে, মানে আমাদের একটা ধারণাই আছে হলো গিয়ে উন্নয়ন মানেই আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা। এক্স্যাক্টলি। আমরা আমরা ব্যক্তিগতভাবে এটা লিখতেও চেষ্টা করছি যে আসলে উন্নয়নের ধারণা মানে হলো গিয়ে একটা, যদি কেউ ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন যে আসলে একটা ব্রিজ তৈরি করা কতটুকু কঠিন, কিন্তু যদি কাউকে বলা হইতো যে একটা খাল বানাতে হবে, এবং পৃথিবীতে যে কোনো জায়গায় কিন্তু খাল বানানো
বা নদীর যদি এখন পর্যন্ত আমরা ইনফ্রাস্ট্রাকচারে এত ডেভেলপ করছি কিন্তু আমরা কিন্তু নদী বানাইতে পারি নাই। কিন্তু নদীটা যদি একটা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে চিন্তা করেন তখন হয়তো বা আমরা এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে ধারণা এই ডাইমেনশনটা পুরো চিন্তা খোরাকটা পাল্টে যেতে পারবে। এটা আসলে এই কারণে তুললাম যে যেহেতু এখানে আপনারা এনভায়রনমেন্টালিস্ট হিসেবে বেশি আছেন বা এনভায়রনমেন্টাল সেক্টর নিয়ে এক্সপার্ট যারা আছেন, আপনাদের কিন্তু এবার বোধহয় আমাদের মনে হয় এই শুধুমাত্র ড্যাপ না, ড্যাপ অথবা সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের প্ল্যানিং চলছে বা পার্ক উন্নয়নগুলো কিভাবে করতেছে, আমরা যে শুধুমাত্র বা এই যে খালগুলোকে আমরা উন্নয়ন বলতে পার্কে বাধাই করে ফেলে সম্পূর্ণ, ম্যাডাম যেটা একটু আগে বললেন যে টোটালি প্রাণী বৈচিত্র্যতা আমরা একদমই ধূলিসাৎ করে ফেলতেছি এবং আমরা কিন্তু ভাবতেছি যে হইল গিয়ে আমরা বোধহয় ভালো করতেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে এটার ইন্টেনশনটাও ভালো। তো এই জায়গার ক্ষেত্রে পাপন যদি বা আপনারা যে কেউ যদি কোনো ধরনের ধারণা বা কোনো কিছু বলতে চান, এটা একটা প্রশ্ন যে এই ধারণাটা পরিবর্তন করতে পারবো কিভাবে বা আপনারা কিভাবে আমাদের সহায়তা করতে পারেন। আর দ্বিতীয় বিষয় হলো গিয়ে এইটাকে জনমানুষের কাছে একটু পৌঁছে দেওয়া, বিকজ এইটাও আমরা কাজ করতে যেয়ে দেখছি যে পরিবেশ কর্মীরা বোধহয় এক ধরনের ঠাট্টার পাত্র, মানে ও আচ্ছা উনি গাছ নিয়ে কথা বলেন, ও আচ্ছা উনি পানি নিয়ে কথা বলেন, মানে এটা এমন একটা বিষয় হয়ে গেছে যে সেটা হলো গিয়ে আমাদের যাদের কোনো কাজ নাই তারাই হয়তো বা পরিবেশ নিয়ে কথা বলবে, কিন্তু পরিবেশটা ছাড়া যদি আসলে ডেভেলপমেন্ট হয়, একটা শহরে কিন্তু গাছ ছাড়া মানুষ থাকতে পারবে না যদি শুধুই সেখানে ভবন দিয়ে করি। তো এই ব্যাপারে আসলে আপনার একটু অ্যাক্টিভিজম লেভেলেও আসলে কাজ করতে পারেন কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা এই জানতে চাওয়া। বাট ধন্যবাদ পাপন হাসান। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক মানে আসলেই চিন্তার খোরাক দিয়েছেন। আমি ধন্যবাদ। আমি আসলে শুধু চিন্তার জন্য, এইটা দিয়ে ড্যাপের কিছুই হবে না। 2000 পাতার একটা ডকুমেন্ট 3 দিনেও আমরা খুব বেশি কিছু যে কাজ করতে পারি তা না। তারপরেও আমি হাসানকে ধন্যবাদ জানাই। আর পাবলিকের কাছে নিয়ে যাওয়ার জন্যই সেমিনার, একটা সেমিনার কিন্তু শুধু আমরা কয়েকটা পেপার দেখাবো না, এই পেপার গুলা আলটিমেটলি জনমানুষের কাছে পৌঁছে দেওয়া, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের আসলে উদ্যোগগুলো। হ্যাঁ, আর ইনশাল্লাহ আমরা বিনিং নিয়ে একটা প্রেজেন্টেশন থাকবে। ধন্যবাদ হাসান, ধন্যবাদ। কৌশিক ভাই কিছু বলতে যাচ্ছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। কৌশিক ভাই কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, কৌশিক ভাইয়ের মনে হয় মাইকটা এমনিতেই ওপেন করা। আপনারা যদি আর কেউ কিছু বলতে চান চাইলে বলতে পারেন। আচ্ছা, কৌশিক ভাই থ্যাংক ইউ দিয়েছে নাইস প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ ভাই, ওয়েলকাম। আচ্ছা, আর কেউ কিছু যদি বলতে না চান, 9টা 4 বাজে, আমরা তাহলে আজকে কি শেষ করব কিনা? আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে আসলে আমাদের এই প্রেজেন্টেশনের মাঝে এসেছেন। আমরা খুব তাড়াহুড়া করে প্রেজেন্টেশনটা নিয়েছি, জানি না কতটুকু কি করতে পেরেছি, বাট আপনাদেরকে তারপরেও ধন্যবাদ জানাই। আগামী 31শে অক্টোবরের দাওয়াত রইল। আমরা ভেন্যু এখনো ঠিক করিনি, সবকিছু আপনাদেরকে বলে দিব। আপনারা আপনাদের যেই পেপার গুলো আছে, প্রজেক্ট গুলো আছে আমাদের সাথে শেয়ার করার আমন্ত্রণ রইল। আর যদি আপনারা 3 দিনের ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করতে চান, আপনারা 3Cর সাথে একটু যোগাযোগ করেন। 3Cর সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে অবশ্যই গাইড করবে, তারা অফার করবে আমি আছি আপনাদের সাথে। জনবান্ধব, পরিবেশ বান্ধব যে কোনো কাজে আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। আর পরিবেশবিদ যারা আছেন আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আমাদের খুব দ্রুত কিছু অ্যাক্টিভিটি হবে। আর প্রতি মাসেই আমাদের মিটিং হয়, আপনাদেরকে অনুরোধ জানাবো মিটিং গুলোতে অ্যাটেন্ড করেন। মিটিং গুলোতে অ্যাটেন্ড করলে আপনারা আরো বেশি কিছু জানতে পারবেন
অ্যাক্টিভিটিতে থাকলে ভাই আরো বেশি বেশি অ্যাক্টিভিটি করার আগ্রহ জন্মাবে। তো ধন্যবাদ। আমাদের দুয়ার খোলা রইলো সবার জন্য। আপনারা যখন যে কোনো দরকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ধন্যবাদ পাপন ভাই আপনার মূল্যবান এই ওয়েবিনারের জন্য। আমরা 3C ইঞ্জিনিয়ারিং রিসার্চ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।